12% বিস্তৃত একটি ডুপ্লেক্স বাড়ি। বাড়ির নাম কমলা রঙের রোদ। বাড়ির কর্তা সারাফত চৌধুরী বড্ড শখ করে এই বাড়িটা বানিয়েছেন। খানদানি বংশ। জেলা শহরে বড় সিমেন্টের বিজনেস, তিনটে ফিলিং স্টেশন, 2টো লঞ্চ। ওনাদের বহুমুখী ব্যবসা। অর্থবৈভব আল্লাহ দিলে যথেষ্ট রয়েছে তাদের। 3 পুত্র এবং 2 কন্যা নিয়ে একটি প্রকৃত সুখী পরিবার সারাফত চৌধুরী এবং তার স্ত্রী রিজিয়া বণিকের। বড় ছেলে রাজন বিয়ে করে সুখে সংসার করছে। ছোট ছেলে সায়ন ইঞ্জিনিয়ারিং পড়ছে কুয়েটে। 2 মেয়ে রুহি এবং শামা। রুহি অনার্স প্রথম বর্ষে পড়ছে, শামা ক্লাস 10-এ পড়ছে। বৃদ্ধা মা এবং 5টি সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুখ শান্তিতে ভরপুর একটি পরিবার। তাই বলে অশান্তি যে নেই এমনটা কিন্তু নয়। এই বাড়ির মানুষগুলোরও দুশ্চিন্তা, মাথা ব্যথারও একটা কারণ রয়েছে। সেটা হলো এই বাড়ির মেজ ছেলে শামীর চৌধুরী। 28-এর গুরুগম্ভীর স্বভাবের, উগ্র মেজাজের একজন পুরুষ। পেশায় বাড়ির ব্যবসা দেখেন তিনি। বৈবাহিক অবস্থা কয়েক মাস আগে সদ্য ডিভোর্স হয়েছে। তার প্রধান সমস্যা হচ্ছে তার মেজাজ, যার ভয়ে বাড়ি থেকে শুরু করে কর্মস্থলে সবাই তটস্থ থাকে সর্বদা। স্ত্রীর সাথে ডিভোর্সের প্রধান কারণও এই মেজাজ। এমনকি তার জীবনে রোজ যতগুলো দুর্ঘটনা ঘটে সব কিছুর কারণ এই মেজাজ। কিন্তু এর কোনো বিহিত নেই। মেজাজ তাকে নিয়ে অধঃপতনে চলে গেলেও তিনি মেজাজ পরিত্যাগ করতে পারবেন না। শামীর চৌধুরীর জন্য কিছুদিন হয় পাত্রী দেখছে বাড়ির সবাই। উঠে পড়ে লেগেছে দ্বিতীয় বিয়ে করাতে। ডিভোর্সি, কুমারী সব ধরনের পাত্রী দেখা হচ্ছে। তবে কিছুতেই কোনো সুরাহা হচ্ছে না, কারণ শামীর চৌধুরীর বিশাল বড় লিস্ট। এবার মনোপুত পাত্রী না হলেই সেটা বাদ। যেমন কোনো পাবলিক অথবা প্রাইভেট ভার্সিটির মেয়েকে তিনি বিয়ে করবেন না, তিনি কোনো চাকরিজীবী মেয়ে বিয়ে করবেন না। তার লিস্টের এই দুটো কারণ দেখে তাকে কিন্তু কিঞ্চিত নারীবিদ্বেষী চেতনার মানুষ বলে ধরে নেওয়া যায়। কিন্তু না, এটা ভুল। সে কিঞ্চিত নয়, পুরোটাই সমকালীন নারীবাদী চেতনার নারীদের বিদ্বেষী এক পুরুষ। গলা উঁচিয়ে কথা বলা, পুরুষের থেকে 1 লাইন বেশি পা ফেলা, স্বাবলম্বী হতে চাওয়া, পোশাকের স্বাধীনতা চেয়ে রাস্তায় গলা ফাটানো, কিংবা স্বামীর চোখে চোখ রেখে কথা বলা। মেয়েদের প্রতি তীব্র তৃষ্ণা তার। বন্ধুদের ডিভোর্স, নিজের ডিভোর্স বা আশেপাশের হালচাল দেখে স্বামীর বাড়িতে এবার সাফ জানিয়ে দিয়েছে পাত্রী হতে হবে পায়ের পাতায় দৃষ্টি রেখে কথা বলা মেয়ে, যে কখনো প্রয়োজন ব্যতীত স্বামীর মুখের দিকে না তাকায়। চোখে চোখ রেখে কথা বলা তো দূরে থাক, রিজিয়া বণিক ছেলের এই ধরনের খামখেয়ালি ব্যবহারে দিনকে দিন অতিষ্ঠ। এত আধুনিক একজন ছেলে হয়েও চিন্তা ভাবনা এতটা রুক্ষ কি করে হয় তিনি বুঝতে পারেন না। স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না এমন মেয়ে আছে আজকাল? এমন মেয়ে কে হাতে গড়ে? কোন ফ্যাক্টরিতে তৈরি হয় এমন মেয়ে? শাশুড়িকে সকালের চাটা দিতে দিতে প্রশ্নটি করে রিজিয়া। স্বামীরের দাদি মাইমুনা খানম 85 বছরের একজন বৃদ্ধা। বয়স 85 হলে কি হবে, মস্তিষ্ক আর মুখের ধার একজন হাট্টা-গাট্টা মধ্যবয়স্ক মহিলার। জিহ্বা তো নয়, যেন চাবুক। স্বভাবে মাইমুনা যেমন ধার্মিক তেমন গালিবাজ। 5 ওয়াক্ত নিয়ম করে সেজদা দেওয়ার পাশাপাশি বরিশালের বিখ্যাত আঞ্চলিক গালিগুলো নিয়মিত চর্চা করেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই এবাড়ির বড় বউ মানে রাজনের স্ত্রী সুমহানা এবং রুহি শামা তার গালাগাড়ির শিকার হয়। মাইমুনা চায়ের কাপে চুমুক বসিয়ে রিনরিনে গলায় রিজিয়ার প্রশ্নের জবাব দেয়। কেন পাউন যাইব না এমন মাইয়া? তোমরা খুঁজবা শহরে, পাইবা বাল। আমাগো গ্রামে হাতান দিয়া খুঁজলেই পাবা। স্বামীর ঠিকই আছে, শিক্ষিত বউ দিয়া ওই কি কিছু হয়? বউ মানুষের কামকালি স্বামীর লগে শোয়া আর সংসার করা, এই দুইটার লগে শিক্ষার কোনো সম্পর্ক নেই। শিক্ষা ছাড়াই আমি 48 বছর এই কাম করছি। তারপর তো তোমার শ্বশুর মইরা গেল। শাশুড়ির গা জ্বালানো আজে বাজে কথায় অভ্যস্ত রিজিয়া। 80-র পর থেকে এই অভ্যাস হয়েছে মাইমুনার, তাকে শোধরানো যায় না। শাশুড়ির ঘরে চা দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে রিজিয়া নিজের ঘরে ঢুকে ড্রয়ার খুলে একটা ছবি নিলেন। দিনের শুরুতেই এটা একটা জরুরি কাজ হয়ে দাঁড়িয়েছে ইদানিং।
স্বামীর জন্য পাত্রীর ছবি নিয়ে সকাল সকাল তার রুমে যাওয়া। সারাদিন তো স্বামীর বাড়িতে থাকে না, থাকে অফিসে। দরজায় নক করতেই ঘুম ঘুম গম্ভীর কণ্ঠস্বরে আওয়াজ আসে, এসো। রিজিয়া বেগম ঘরে ঢুকে দেখলেন গোটা ঘরটা অগোছালো। অ্যাস্ট্রে ভর্তি হয়ে আছে, ছাই ছড়িয়ে আছে মেঝেতে। রোজ চুপচাপ হজম করেন তিনি এই দৃশ্য, আজও করলেন। ছেলের দিকে এগিয়ে গেলেন তিনি, হাতের ছবিটা বাড়িয়ে দিয়ে বললেন, এটা দেখ। সাদা শার্টের একেবারে টপ বোতামটা লাগিয়ে নিতে নিতে স্বামীর আয়না থেকে দৃষ্টি ফিরিয়ে মায়ের হাতের ছবিটা এক পলক দেখে জলদ গম্ভীর স্বরে মাকে বলল। ডিটেলস বলো, সময় নেই। রিজিয়া তাড়াহুড়ো করে বলতে লাগলো, মেয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী, কোথায় পড়ছে? একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। ক্যান্সেল। রিজিয়া কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলল, এটা কেমন খাম খেলে আচরণ? ভালো মেয়েরা কি ভার্সিটিতে পড়ে না? পরে, অবশ্যই পরে। তবে আমার কপালে যে খারাপ মেয়েটাই জুটবে না তার গ্যারান্টি কি? আমি কোনো রিস্ক নিতে চাই না। এমন বাছাবাছি করলে মেয়ে কোথায় পাবো? মায়ের দিকে সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ায় স্বামীর, বলে, খুঁজতে থাকো, সময় লাগিয়ে খুঁজতে থাকো। শুধু একটাই কথা, আমি একটা বউ চাচ্ছি যে আমার চোখে চোখ রেখে কথা বলবে না, লেখাপড়া না জানলেও চলবে। ক্লিয়ার? আচ্ছা, এমন করলে হয়? তোর বোনদের তো এসব ভার্সিটিতে পড়াবি, আর তোর মেয়ে হলেও কি এমন করবি? কথা হচ্ছে আমার বউয়ের বিষয়, আমার বোন এবং মেয়ের বিষয় নয়। আমি যেমন বউ চাই তেমনই চাই। নির্বাক দাঁড়িয়ে রয় রিজিয়া। শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে দরজার দিকে এগিয়ে যায় স্বামীর। দুর্ঘটনাবশত দরজা থেকে কিছুটা দূরে সেন্টার টেবিলের সাথে পা লেগে হোঁচট খেতে নিলে নিজেকে সামলে নেয় সে। আর আজ এটাই ছিল তার আজকের দিনের মেজাজ খারাপ হওয়ার প্রথম কারণ। এক লাথিতে সেন্টার টেবিলটাকে ঘরের এক কোণে পাঠিয়ে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায় স্বামীর। রিজিয়া ছেলের কর্মকাণ্ড চুপচাপ দেখে। এই ছেলের সংসার হবে এই জন্মে? কোনো মেয়ে থাকবে এই ছেলের সাথে? আছে এমন মেয়ে এই গ্রহে? সকালের নাস্তার টেবিলে স্বামীর বাদে বাড়ির সবাই উপস্থিত। রাজন অফিসে যাবে বলে তৈরি হয়ে খেতে বসেছে। স্বামীর আর রাজন দুই ভাই বাড়ির ব্যবসা দেখে একসাথে। সায়ন, রুহি, শ্যামা তিনজন ঘুম ঘুম চোখে এসে খেতে বসেছে। রাজনের স্ত্রী সোহানা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। সোহানা উচ্চ শিক্ষিত, বড় ঘরের মেয়ে। বিয়ের পর গৃহিণী পেশাটাকেই সানন্দে গ্রহণ করেছে। রিজিয়া বেগম শুরুতেই কথাটা তুললেন, বাড়ির সবার সামনে সারাফাত চৌধুরীকে বললেন, এটাও ক্যান্সেল করেছে? এবার রেজওয়ানা বুবুকে বলি, তাদের আশেপাশে কোনো মেয়ে থাকলে। বুবু একবার বলেছিল একটা মেয়ে আছে, খুবই যোগ্য। গ্রামের মেয়ে। নাক মুখ কুঁচকে শ্যামা বলে ওঠে। বড়দের মাঝে কথা বলায় সারাফাত শ্যামার দিকে এক পলক রাগী দৃষ্টি নিয়ে রিজিয়াকে বলে, বলো, কি আর করবে? তোমার ছেলের তো কোনো আপত্তি নেই। মাইমুনা বেগম শ্যামাকে বলে ওঠে, ওই ছিল গ্রামের মাইয়া তো কি হয়েছে? আমি আর তোর মাও তো গ্রামের মাইয়া। এইবার রিজিয়ার দিকে তাকায় তিনি, আদেশের সুরে বলে, শুনো বউ, এইবার স্বামীরের জন্য বউ আনবা ছোটখাটো, বেশি যেন লম্বা না হয়। আর এই বউ মানুষ থাকবো ছোটখাটো, গোল গাল, ফুতুল্লাহান, নরম তাল গাছের মতন লম্বা মাইয়া মানুষে বউ বউ লাগে না। কথাটা বলেই তিনি রাজনের বউ সোহানার দিকে আর চোখে তাকায়। সোহানা বেশ লম্বা একটা মেয়ে। ব্যক্তিগতভাবে মাইমুনার সোহানাকে পছন্দ না। কথাটা সোহানাকে খোঁচা মেরে বলতে চাইছেন তিনি। বরাবরের মতো সোহানা বুঝতে পেরেও গায়ে মাখল না। সে এই বাচাল বুড়ির কথা গায়ে মেখে অশান্তি করে না কখনো। মাইমুনা বলতে থাকে, লম্বা বউ দিয়ে কি করুম? আমাকে করে কুটি দিমু? বউ মানলে ছোটখাটোই আনো, স্বামীরের কোমর পর্যন্ত হইলেও সমস্যা নেই। এমনিও থাকবো তো আমার নাতির পায়ের নিচে। সারাফত খেতে খেতে মাকে থামিয়ে দিয়ে রিজিয়ার দিকে তাকায়। তারপর ধীরে ধীরে বলে ওঠে, তুমি রেজওয়ানা আপার সাথেই কথা বলো। এক কাজ করো, আগামী 3-4 দিন পর তো আমরা সবাই সেখানেই যাচ্ছি, তখনই না হয় দেখবো গিয়ে। মা মরলে বাপ হয় ওই তা ওই।
এই কথাটা তোর সাথে মিলে গিয়েছে রে জান্নাত। তোর বাপ এখন তোর তাওই মেয়েটারে মামার ঘাড়ে ফেলে রেখে বুড়া বয়সে সংসার পেতেছে, একটা টাকাও দিয়েছে এখনো। পিরিয়ডের যন্ত্রণায় অস্থির হয়ে বিছানায় ছটফট করছিল জান্নাত। মামির চেঁচামেচিতে উঠে বসে। আজ মামির কথাগুলো যথেষ্ট অমায়িক ঠেকছে জান্নাতের কাছে। সারাদিনে মোটে এইটুকু কথা শুনিয়েছে আজ। অবশ্য ইদানিং মামি একটু কম কথা শুনিয়ে পারে জান্নাতকে, কারণ জান্নাতের মামার সাথে পরামর্শ করে জান্নাতের জন্য পাত্র খুঁজছে। ধীরে সুস্থে জান্নাতকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিতে চাচ্ছেন তিনি। এখন একটু কোমল আচরণ করাটাই সমীচীন। সদ্য এসএসসি পরীক্ষা দিয়ে উঠল জান্নাতুল ফেরদাউসি। ফলাফল এখনো দেয়নি। ছোট থেকে মামা বাড়িতেই মানুষ। মা মরেছে তার যখন 6 বছর বয়স তখন। তারপর থেকে ঘুরে ঘুরে 3 মামার কাছে মানুষ সে। নবম থেকে 10ম শ্রেণী কাটিয়েছে বড় মামা শাহিন আকন্দের বাড়িতে। জান্নাতে 3 মামাই চাষাবাদ করে খায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জান্নাতের মতো একটা জলজান্ত বোঝার স্থান দেওয়ায় জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস এর 3 মামা এবং 3 মামির প্রতি বরাবর কৃতজ্ঞ। তাই তাদের ছোটখাটো কথা জান্নাতুল গায়ে মাখে না। 17 বছরের জীবনে এতটুকু বুঝ তার আছে বইকি। আর রইল বাকি আদর ভালোবাসার কথা। ওসব ছাড়াই জান্নাতুল 17 বছর দিব্যি কাটিয়ে দিয়েছে। হেমন্তর শুরু, ধান পেকেছে, বিশালাকার আটা মাথায় তুলে চাষারা ছুটছে বাড়ির দিকে। ভর সকালের কড়া রোদের আক্রোশের শিকার হবার আগেই তারা খুব সকালে আসে। সকাল 9টার আগে ধান কেটে চলে যায় সূর্য বেশি খেপে যাওয়ার আগেই। হাইওয়ে ধরে নির্দিষ্ট গতিতে ছুটছে লাল টয়োটা। ড্রাইভিং সিটে বসে আছে স্বামীর, মুখভঙ্গি গম্ভীর, মেজাজ বিগড়ানো। তবে ড্রাইভিংয়ের হাত সাবধানী তার। বাড়ির সকলে যেতে যেতে হাইওয়ের দুধারের ধানের ক্ষেতের দৃষ্টি দিয়ে গ্রামের এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করছে। গন্তব্য তাদের রূপাতলী গ্রাম, স্বামীরের খালা রেজওয়ানা বেগমের বাড়ি। রূপাতলী গ্রামের চেয়ারম্যানের স্ত্রী রেজওয়ানা ছোট বোন রিজিয়াকে এই হেমন্তে ঘটা করে নিমন্ত্রণ করেছিলেন নতুন চালের পিঠাপুলি খাওয়াতে। সেই সাথে স্বামীরের জন্য একটা মেয়ে পছন্দ করে রেখেছেন তিনি। রেজওয়ানা ফোন করে সারাফাতকে বলেছে সপরিবারে এসে যেন মেয়েটিকে দেখে। এভাবে ফোনে ফোনে তো পাত্রী দেখা সম্ভব না। তাছাড়া স্বামীর খুঁতখুঁতে ছেলে, সচক্ষে পাত্রী দেখে তবেই পছন্দ করুক। রূপতলীর চেয়ারম্যান মোরশেদুল ইসলামের বাংলো বাড়ির ঠিক সামনে এসে লাল টয়োটাটা থামে। দূর দূর থেকে গ্রামের সহজ সরল লোকগুলোর দৃষ্টি আটকায় এই শহুরে মেহমানগুলো। তবে সাহস করে চেয়ারম্যান বাড়ির গেটের কাছে কেউ আসে না। শহুরে মানুষদের ভয় পায় এই সরল চিত্রের লোকেরা। এরা দূর থেকেই কৌতূহল মিটিয়ে নেয়। বাড়ি থেকে রেজওয়ানা বেগম ছুটে বেরিয়ে এসে বোনের পরিবারকে স্বাগত জানায়। বহুদিন পরে এসেছে সবাই। আবেগতাড়িত হয়ে বোন আর বোনঝিদের জড়িয়ে ধরে কাঁদলেন খানিকক্ষণ। ভেতর বাড়ি থেকে কেয়ারটেকাররা এসে গাড়ি থেকে লটবহর নামিয়ে নেয়। চেয়ারম্যান মোরশেদুল ইসলাম এসে তাড়া দিয়ে সবাইকে নিয়ে যায় বাড়ির ভেতরে। সায়ন, রুহি, শামা এসেই ক্যামেরা হাতে ছবি তুলতে ব্যস্ত। খালুজানের আদেশ পেতেই ছুটল ভেতরে। স্বামীর চৌধুরী প্যান্টের পকেটে এক হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়িয়েছিল। সবাইকে বলল সে কিছুক্ষণ পরে যাবে ভেতরে, আশপাশটা ঘুরে দেখবে। বহুদিন পর এসেছে তাই। রিজওয়ানা বোনের মেজ ছেলেকে দেখে। উজ্জ্বল শ্যামবর্ণের সুদেহী সুপুরুষ জোয়ান ছেলে। বৃষ্টি মেজাজটা যদি একটু কমাতে পারত, এই ছেলে হতো আকাশের চাঁদ। কিন্তু সব মানুষ নিখুঁত নয়। সৃষ্টিকর্তা একটা না একটা ঘাটতি রেখেই দেন। যেমনটা এই ভয়ঙ্কর বদমেজাজি স্বামীর ওরফে স্বামীর চৌধুরী। সকাল সকাল গোসল করে জান্নাত বেরিয়েছে। লাল সবুজ রঙের গামছা জড়িয়েছে লম্বা দীঘল কালো ভেজা চুলে। সকাল সকাল মামির উঠোন নিকটে উত্তর পাড়ার ডোবা থেকে নরম কাদা তুলতে গিয়েছিল। গা ঘিনঘিনে হয়ে যাওয়ায় পুকুরে গিয়ে 2টা ডুব দিয়ে এসেছে। হ্যাঁচকা টানে চুল থেকে আধ ভেজা গামছা খুলে চুল ঝাড়তে ঝাড়তে জানালার দিকে এগিয়ে গিয়ে উকি দেয়। অনেকক্ষণ যাবৎ চেয়ারম্যান বাড়ি থেকে হইচইয়ের আওয়াজ ভেসে আছে। জান্নাতের মামা শাহিন আকন্দের টিনের বাড়িটা চেয়ারম্যানের বাংলো থেকে খানিকটা দূরেই। বলতে গেলে প্রতিবেশী তারা।
মাঝখানে 28% জমির একটা প্লট ব্যবধান। জানালা থেকে দৃষ্টি সরিয়ে জান্নাত তার মামাতো বোন পড়শিকে বলল, কি হচ্ছে রে ও বাড়িতে? শান্তা আপার শ্বশুরবাড়ির লোক এসেছে বুঝি? অতগুলো গাড়ি কাদের? না, রেজওয়ানা চাচির বাপের বাড়ির লোক। তুই কিভাবে জানলি? আরে এইমাত্র ওদের বাড়িতে মায়ের সাথে গিয়েছিলাম আমি। রেজওয়ানা চাচি ডেকেছিল মাকে মাছ কেটে দিতে। জানো জান্নাত আপু, একটা খুব রাগী রাগী লোক দেখলাম, স্যুট বুট পরে আমবাগানের ওপাশে ঘোরাঘুরি করছে। ফোনে কাকে যেন বলছে, এই বাঞ্চুদের মতো কথা বলে আমার মাথা খাবে না বলে দিলাম। লোকটা ইংরেজিতেও কথা বলে। আচ্ছা আপু, শহরের লোকেরাও কি গালি দেয়? জান্নাত সামান্য হেসে পড়শির গাল টিপে দিয়ে বলে, গালি খারাপ লোকেরা দেয় পুরুষি। জান্নাতের বড় মামি শাহিনুর এলেন ছুটতে ছুটতে, তাড়াহুড়ো লাগিয়ে বললেন, এই জান্নাত, আমি আর সারাদিন চেয়ারম্যান বাড়িতে থাকবো। তুই একটু ও বাড়ি থেকে টিউবওয়েলের পানি এনে রাখ। মুখ শুকনো করে জান্নাত আওড়ায়, ও বাড়িতে শহুরে মেহমান যে। তো কি হয়েছে, তোকে খেয়ে ফেলবে? গা মাথায় কাপড় দিয়ে যা, যা তাড়াতাড়ি। চেয়ারম্যান বাড়ির কাছারি ঘরে হইচই হচ্ছে। কতদিন পর সবাই একসাথে হয়েছে। ঝিম ধরা দুপুরে পেয়ারা মাখা খেতে খেতে সবাই গল্প গুজব করছিল। সেখানে অনুপস্থিত ছিল স্বামীর চৌধুরী। আড্ডায় কথা হচ্ছিল স্বামীরের জন্য রেজওয়ানার পছন্দ করা মেয়েকে নিয়ে। মেয়ে এই গ্রামের হাওলাদার বাড়ির মেয়ে, এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। বাবা পেশায় শিক্ষক। রেজওয়ানা ঠিক করেছে কাল রিজিয়াকে নিয়ে গোপনে দেখিয়ে আনবেন মেয়েকে। সারাফাত আপত্তি তুলে বললেন, এভাবে তাদের অযথা বিব্রত করার মানে নেই রেজওয়ানা আপা। রেজওয়ানা বললেন, আরে বিষয়টা গোপন থাকবে সারাফাত, তুমি চিন্তা করো না। কথায় কথায় প্রত্যেকেই পাত্রী দেখা নিয়ে যার যার অভিমত রাখে। বাইরে থেকে তখন স্বামীরের গম্ভীর হাঁক ডাকে থামে আলোচনা। স্বামীরকে দেখে ঠোঁট টিপে হাসতে থাকে রোহি শামা এবং রেজওয়ানার ছেলে শান্ত। তবে সে হাসি অপ্রকাশিত, নয়তো মেজ ভাইয়ার এক চড়ে দাঁত কমপক্ষে 5টা খুলে পড়বে। দামি সুতে কিছুটা গোবর লাগিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে আছে স্বামীর। বাংলো থেকে কিছুটা দূরে হাঁটতে বেরিয়েছিল, ভুল কথা, একটা সিগারেট খেতে বেরিয়েছিল। হঠাৎ ফোনে অফিসিয়াল কল এলে কথা বলতে বলতে হাঁটছিল যখন বেখেয়ালে গোবরে পা দিয়ে ফেলেছিল। তবে গোবরের সাথে তো মেজাজ দেখানো যায় না। গোবরের মালিক গরু, আর গরুর মালিক উত্তরপাড়ার শাহজাহান মিয়ার ওপর উগ্র মেজাজের রাগটা ঝেড়ে বাড়িতে এসে হাঁক ডাক শুরু করে দিয়েছে। মেজাজ তুঙ্গে তার, সামলানো দায় হয়ে যাবে সবার। চেয়ারম্যান বাড়ির গেটের কাছে এসে জান্নাতের দেখা হয় এই বাড়ির ঠিকাঝি লাইজু খালার সাথে। লাইজু জান্নাতকে দেখতে পেয়েই তার পান খাওয়া লাল দাঁত বের করে চওড়া হেসে বললেন, পান নিতে আইসরে জান্নাত। জান্নাতের হাতে কলসি, মাথা নেড়ে জবাব দেয়। লাইজু কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, তোর মামি বিয়াক্কেল মাথারি, এমন বারন্ত মাইয়ারে কেউ এ বাড়ি ও বাড়ি পাঠায় এখামে ওখামে? লোকজন এখনই কোন নজর দিতে শুরু করছে। আচ্ছা হন, গত ঢাইকা যা ভালো কইরা, শহর দিয়া জোয়ান জোয়ান পোলা আইছে, ভালো কইরা ঢাইকা যা। জান্নাত নিজেকে ওড়না দিয়ে ভালো করে ঢেকে রেখেছিল। লাইজুর কথায় আরেকবার ঢাকলো। লাইজু হাসতে হাসতে বলল, যা হইতাছুস দিন দিন একেবারে মায়ের মতো, কপালটা মায়ের মতো না হইলেই হয়। স্বভাবে বাচাল লাইজু বিড়বিড় করতে করতে চলে যায়। জান্নাত পা রাখে গেটের ভেতর। ওড়নার ঘোমটাটা টেনে পারলে চোখ দুটোকেই ঢেকে নেয়। ভীষণ অস্বস্তি নিয়ে এগিয়ে যায় চেয়ারম্যান বাড়ির কাছারি ঘরের পাশের চাপকলে। তাড়াহুড়ো করে কলসিতে পানি ভরে কোমরে তুলে এদিক সেদিকে না তাকিয়ে হনহনিয়ে চেয়ারম্যানের আঙ্গিনা পেরোতে নিলে হঠাৎ খুব শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যেতে নেয় জান্নাত। কিছু বুঝে উঠতেও পারেনি জান্নাত। কলসি থেকে ততক্ষণে পানি ছলকে ছলকে পড়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে ভিজিয়ে দিয়েছে পুরোটা। জান্নাত একটা ঢোক গিলল। ঘোমটায় তার চোখ ঢাকা বিধায় দেখতে পারল না মানুষটার মুখ। খুব বেশি কৌতূহল জেঁকে ধরল কম্পিত হাতে। ঘোমটা কিছুটা সরিয়ে চোখ তুলে তাকাতেই বিস্ফোরিত হয় নেত্রদয়। অতি লম্বা অচেনা এক লোক নিজের ভেজা শার্ট হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে জান্নাতের দিকে না তাকিয়ে ভারী কি ধমক দিয়ে বলে,
হোয়াট দ্য হেল ইজ দিস? বলতে বলতে সে ভারী আওয়াজের লোক তাকায় জান্নাতের দিকে। জান্নাত চোখে চোখ মেলায় না, আকস্মাৎ দৃষ্টি নত করে নিজের পায়ের বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকিয়ে থাকে। সে টের পায় তার ছোটখাটো শরীরটা থরথর করে কাঁপছে। লোকটার ধমকে যেন সমুদ্রের গর্জন। ধমকটা বড্ড ভারী পড়েছে রূপাতলি গ্রামের রূপাতলি হাই স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষা দেয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসের কাছে। শ্বাস আটকে দাঁড়িয়ে আছে জান্নাত। এই মুহূর্তে তার ছুট লাগানো প্রয়োজন, তবে কলসি যে খালি হয়েছে, সেটা আবারও ভর্তি করতে হবে। চোখ মুখ খিচিয়ে দাঁড়িয়ে ভাবছে জান্নাত ছুট লাগাবে নাকি কলসি পূর্ণ করবে নাকি ছুট লাগাবে। স্বামী ধমকটা দিয়েই মাথা তুলে তাকায় মেয়েটার দিকে। কালো রঙের সুতি ওড়নার ঘোমটার নিচে একজোড়া আয়ত চোখ। সেই চোখের দৃষ্টি নত, থরথরিয়ে কাঁপছে, হাতের কলসিটাও কাঁপছে। ধীরে ধীরে স্বামীর তীক্ষ্ণ কৌতূহলী দৃষ্টি গিয়ে স্থির হয় মেয়েটার পদযুগলে। সুশ্রী ফর্সা সুগঠিত পদযুগল। মেয়েটির দৃষ্টিও যেখানটায় নিবদ্ধ। ভিজে জবজবে হওয়া সাদা নীল স্ট্রাইপের শার্টটা হিম দিতে শুরু করেছে। বিগড়ে যাওয়া মেজাজটা ধীরে ধীরে শীতল হয়ে আসতে চাইল তার সামনে দাঁড়ানো থরথর করে কাঁপতে থাকা অপরাধীর মতো দৃষ্টি দেখে। কিছু মুহূর্তের জন্য স্বামীর আশেপাশেও তাকালো না। ওপাশ থেকে রুহিসামা আর রেজওয়ানার মেয়ে নীরা তোয়ালে সাবান নিয়ে ছুটে এসে বলে ওঠে, কিছু হয়েছে মেজো ভাইয়া? স্বামীর জান্নাতের থেকে দৃষ্টি সরিয়ে নেয়। নীরা এসেই জান্নাতকে বলে, জান্নাতুল, পানি নিবি? আসলে আমি ওনাকে ভিজিয়ে দিয়েছি। চোখ মুখ খিচিয়ে মাত্রাতিরিক্ত নম্র অপরাধীর ন্যায় জবাবটা দিল। স্বামীর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রুহি ঝুঁকে বসে তার সুপরিষ্কার করে দিচ্ছে। নীরা বলল, ঠিক আছে রে বাবা, কাঁদবি নাকি? এই কিছু হয়নি, যা পানি নিয়ে যা। হাত পা তখনও কাঁপছে জান্নাতের। স্বামীর দৃষ্টি ঘুরে ফিরে কালো রঙের ওড়নার নিচে ভীত সন্ত্রস্ত নত নেত্রজোড়ায় গিয়ে স্থির হচ্ছে। তার তরফ থেকে একটা লম্বা ধমক এই মেয়েটা পায়। তবে এই মেয়েটির কম্পিত বিধ্বস্ত অবস্থা স্বামীর সে আশঙ্কা অনেকটাই হ্রাস করে দিয়েছে। শুধু গম্ভীর স্বরে বলল, পানি না নেওয়ার থাকলে এখান থেকে নাও। জান্নাত দ্বিধান্বিত বহু কষ্টে নিজেকে সামলে পাণ্ডুবর্ণের হয়ে যাওয়া মুখশ্রী আর তীব্র অস্বস্তি নিয়ে কলসি আবারও পূর্ণ করল চাপকল চেপে। এক হাতে ওড়না সামলাচ্ছে, এক হাতে চাপকলের হাতল সামলাচ্ছে। নীরা বলল, আজ সন্ধ্যায় আসিস জান্নাতুল, কেমন? এক মুহূর্ত দাঁড়ালো না জান্নাতুল। দ্রুত মাথা নেড়ে কেমন চোর পালানোর মতন করে পালিয়ে গেল। পিছু ফেলে গেল কয়েক জোড়া উৎসুক চোখ। ভাইয়ারও সুপরিষ্কার করে দিতে দিতে রুহি নীরাকে বলল, ভারী মিষ্টি মেয়েটা, কোন ক্লাসে পড়ে? ও এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে। কি নাম? জান্নাতুল ফেরদৌস। ভেতর বাড়ি থেকে কানে হেডফোন লাগিয়ে সায়ন এসে স্বামীরকে অর্ধসিক্ত দেখে অবাক হলো। বলল, আবার কি হলো? পুকুরে পড়ে গিয়েছিলে নাকি? স্বামীর জবাব দিচ্ছে না। অফিসের একটা বিষয় নিয়ে চিন্তিত। তার ওপর টুকটাক ছোটখাটো দুর্ঘটনা যা ঘটেছে, মেজাজ চটে আছে অনেকটাই। দৃষ্টি তার দূর থেকে দূরে সরে যেতে থাকা ছোটখাটো ভীত অপরাধী দিকে। কোমরে কলসি নিয়ে মাথা নিচু করে হাঁটছে ভীত বিড়ালের ন্যায় ধীরতা যার চলনে। সায়ন হাসতে হাসতে বলল, ভাইয়া, গবর লেগেছে। তুমি এমনিতেও গ্রামের মেয়ে বিয়ে করতে চলেছ, অভ্যাস করে নাও। নিজের প্লাস্টিকের ব্যাংকটা কেটে চোখ বড় বড় করে চেয়ে রইল জান্নাত। টাকাগুলো ছড়িয়ে গিয়েছে বিছানায়। প্রথমে সে বেশ খুশি হয়েছিল। ছড়িয়ে থাকা কাগজে নোটগুলো দেখে টাকার পরিমাণ নিয়ে ছিল আশাবাদী। তবে সে হতাশ। মাত্র 356 টাকা। কিন্তু এত কম থাকার কথা নয়। সে গত 1.5 বছর ধরে জমাচ্ছিল। হুট করে মাথায় একটা জটিল চিন্তা আসে। বেশ কয়েকবার সে মামিকে তার ব্যাংকটার কাছে এসে খোঁচাখুচি করতে দেখেছে। তবে কি মামি কিছু নিয়েছে? মামির এ ধরনের স্বভাব আছে। তবে এর প্রতিবাদ জান্নাত কখনোই করতে পারবে না। মামা গিয়েছে শহরে, এসে থাবড়ে জান্নাতকে মেরেই ফেলবে। তবে জান্নাতের মায়ের 12% জমি 3 মামা দখল করে বসে আছে। বিনিময়ে নিয়েছে জান্নাতের ভরণ পোষণের দায়িত্ব। এই তো অনেক।
গুটি গুটি পায়ে গিয়ে জান্নাত মামির ঘরের সামনে দাঁড়িয়ে বলল, তোমার ফোনটা একটু দেবে মামি? কেন? আব্বাকে কল করব, টাকা চাইবো। ও নে ধর। অন্য সময় হলে শাহিনুর দিত না। টাকার কথা শুনেই তার চোখ দুটো চকচক করে ওঠে। এও বলে দিল জান্নাতকে যেন একটু বেশি টাকা চেয়ে নেয়। কলটা রিসিভ করলো একজন মহিলা। অশুদ্ধ উচ্চারণে বলল, হ্যালো, কেডা? আব্বা আছে? কেডা তুমি? আমি জান্নাত। ওপাশ থেকে খানিকটা সময় নীরবতা। ধীরে ধীরে বলল, না, বাড়িতে নাই, ফোন ঘরে থুইয়া মিলে গেছে। আব্বা এলে বলবেন জান্নাত কল দিয়েছে। আচ্ছা, রাখো। ফোন কাটে। জান্নাত জানে এই বার্তা আব্বার নিকট পৌঁছাবে না, কারণ আব্বাই চায় না এমন বার্তা পেতে। জান্নাত ধীরে ধীরে বুঝেছে আব্বা ব্যস্ত তার দুই ছেলেকে নিয়ে। একজনের বয়স 10, আরেকজনের বয়স 7। কল কেটে শুধু ভাবুক হয়ে বসে রয় কিশোরী জান্নাত। খুব শীঘ্রই রেজাল্ট বেরোবে। কলেজে ভর্তির টাকাটা এখন থেকে গুছিয়ে রাখা প্রয়োজন, অথচ তার সামনে পড়ে আছে মাত্র 356 টাকা। চেয়ারম্যান বাড়ির আঙ্গিনায় সালিশ বসেছে হঠাৎ। গ্রামের একজন জমিজমা সংক্রান্ত বিরোধের সালিশ। সারাফাত চৌধুরী নিজের চেয়ারম্যান ভাইয়ের পাশে বসে গ্রামের কূটনৈতিক আলাপ বেশ উপভোগ করছে। এ বাড়িতে দুপুরে এসেছে রেজওয়ানার বড় মেয়ে শান্তা আর তার বর রাজীব। ঘর ভর্তি মহিলা বাচ্চা। রসুই ঘরে প্রতিবেশী কিছু মহিলা পিঠাপুলি বানাতে ব্যস্ত। ছেলেমেয়েগুলো ব্যস্ত ছাদে আড্ডা দিতে। দুপুরে খাওয়ার পরে স্বামীর চৌধুরীকে পাত্রীর ছবি দেখানো হয়েছে। খুব বেশি আগ্রহ দেখায়নি সে যখন জেনেছে পাত্রী BCS এর প্রিপারেশন নিতে চায়। পাত্রীর স্বপ্ন সে চাকরি করবে। বাড়ির লোকগুলো চূড়ান্ত রকমের হতাশ। শুধু স্বামীর দাদি মাইমুনা নাতিকে সমর্থন করে বলেছে, মোর নাতি তো ঠিকই কইছে, এইসব মাইয়া লাগবো না, মাস্টারের মাইয়া লাগবো না। একটা ভাগ্য শাশির ঘর থেকে দেখো যেন মোর নাতি মন মতন হয়। রেজওয়ানা মাইমুনার জবাবে বলেছে, কিন্তু তাই বলে চাষির ঘর থেকে আপনাদের অবস্থানের সাথে যায়, সবটা তো বিবেচনা করে এগোতে হবে মা। খুব যাই, শাশির ঘর থেকেই আনবা। দিল নরম মাইয়া, সব সময় যেন নিজের অবস্থান সম্পর্কে সতর্ক থাকে। সংসারে বউ মানুষের নিজের অবস্থান জানাটা জরুরি। আজকাল তো সব পরপরানি চুত মারানি। স্বামীর আদর ফাইলে একেবারে পরপর কইরা উঠতে তাহে, আর মাটিতে নামানামির নাম তাহে না। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে স্বামীর। অফিসে দীর্ঘ আলাপ শেষে কান থেকে ব্লুটুথ নামিয়ে রেখে আশেপাশে তাকায়। নীরা এসেছে গ্রিন টি নিয়ে। খুব ভয় পায় স্বামীর ভাইকে। ক্লাস 6-এ থাকতে স্বামীর ভাইয়ার ল্যাপটপে হাত দেওয়ার অপরাধে ভয়ঙ্কর এক ধমক জুটেছিল তার কপালে। সেই থেকে স্বামীরকে সমঝে চলে। হাতে চায়ের কাপটা কোনো রকমে ধরিয়ে দিয়ে সে ছাদের এক পাশে কেটে পড়ে। ছাদের এক পাশে মাদুর বিছিয়ে নীরা, রুহি, শ্যামা লুডো খেলছে। আরেক পাশে নীরার বড় বোন শান্তা, স্বামীরের ভাবি সুহানা বসে গল্প করছিল। সায়ন বেরিয়েছে রেজওয়ানার ছোট ছেলে শান্তকে নিয়ে আমবাগান ঘুরতে। স্বামীর চায়ের কাপে চুমুক বসিয়ে চেয়ারম্যান বাড়ির আশপাশটায় নজর বোলাচ্ছিল যখন হুট করে মিহি কণ্ঠের চাপা হাসির গুঞ্জন কর্ণগোচর হতেই সে বাংলোর ডান পাশে ফাঁকা মাঠটাতে দৃষ্টি রাখে। জান্নাত আর ওর বান্ধবীরা দড়ি লাফের প্রতিযোগিতা করছে। ওদের আশেপাশে দাঁড়িয়ে আছে উৎসুক কিছু বালিকা। স্বামীর তীক্ষ্ণ দৃষ্টি তোপে পড়েছে জান্নাতের ঘর্মাক্ত রক্তাভ মুখমণ্ডল। গতকাল দুপুরের সেই অপরাধী চূড়ান্ত চেষ্টা করছে দড়ি লাফের প্রতিযোগিতায় জিততে, তবে শেষ রক্ষা হলো না। গায়ে পেঁচিয়ে রাখা ওড়না আলগা হয়ে যেতেই সে থামল। দড়ি ফেলে তৎক্ষণাৎ সামলে নিল ওড়না। বুক থেকে আলাদা হতে দিল না সেটাকে সামান্য পরিমাণও। মেনে নিল হার। তবে জান্নাতের মুখ হাসি হাসি। ওড়নার কোণে নিজের ঘর্মাক্ত মুখটা মুছে নিয়ে ওড়না দিয়ে ঘোমটা তুলে দেয় মাথায়। চায়ের কাপে চুমুক দিতে দিতে স্বামীর ভাবুক হয়। তার পাশে এসে দাঁড়িয়েছে শান্তার বর রাজীব। স্বামীর স্ত্রীর দৃষ্টি অনুসরণ করে জান্নাতের দিকে তাকাতেই তার ঠোঁটে ফুটে ওঠে এক পেশে হাসি। বলে, জান্নাতুল নাম, বেশ ভদ্র মেয়েটি। স্বামীর দৃষ্টি সরিয়ে রাজীবের দিকে তাকায়। রাজীব বলে, তবে ভারী অদ্ভুত আচরণ। আমি প্রথমে ভেবেছি বোবা,
কথাই বলে না এই মেয়ে। মেয়েদের বেশি কথা বলা উচিত নয়, শুধু প্রশ্ন করলে মাথা নেড়ে কিংবা হু হাতে জবাব দেওয়ার মতো বোধ থাকলেই হয়। দ্বিতীয়বার চায়ের কাপে চুমুক দিতে দিতে জবাব দিল স্বামীর। তবু বয়স অনুযায়ী বড্ড চাপা, এই বাড়িতে প্রায় আসে। আচ্ছা বাদ দাও, তুমি বলো পাত্রী পছন্দ হয়নি? স্বামীর দৃষ্টি ঘুরিয়ে আবারও অবচেতন মনে জান্নাতের দিকে তাকিয়ে বলে, না। রুহি শামা মেহেদি পরবে হাতে। নীরা উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়া, জান্নাতুলকে ডেকে আনছি, ও পরিয়ে দেয় আমাকে। দারুণ গুণী। ছাদের কার্নিশ ঘেঁষে স্বামীরের পার্শ্বে দাঁড়িয়ে হাত নেড়ে হাঁক ছাড়ল নীরা। এই তো মেয়েটা এইখানে। আরে ও জান্নাত, এই শোন, উপরে তাকা। মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকা জান্নাত অবিন্যস্ত দৃষ্টি মেলে ধীরে ধীরে খুঁজে পায় নীরাকে। পর মুহূর্তে নীরার পার্শ্বে কঠিন সেই লোকটাকে দেখে সংকোচে জড়সড় হয়ে ছোটখাটো শরীরটা দৃষ্টি করে নত। ওই লোকটা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে চায়ের কাপ হাতে। এমন পাথর কঠিন দৃষ্টি জান্নাতের ভালো লাগে না মোটেই। এই লোকটা খুব রাগী, জান্নাত শুনেছে। পড়শির কাছে সবাইকে ধমকে বেড়ায়, সারাক্ষণ কানে ফোন চেপে ধরে, ইংরেজিতে গালাগাল করে কাউকে না কাউকে। নীরা বিরক্তি নিয়ে বলে, আরে ও জান্নাত, এই দেখ না বাবা, ছাদে আয়। জান্নাত ক্রমশ চোখ তুলে একটা ঢোক গিলে নেয়। পরপর নীরার দিকে তাকিয়ে মাথা নেড়ে ডানে বামে বায়ে। এর মানে এখন না, এখন সে যাবে না ছাদে। আরে আয় না বাবা, মেহেদি পরবো, পরে খেলিস। স্বামীর ওখান থেকে নড়ে না, না তো দৃষ্টি ফেরায়। জান্নাত এবার ছোট করে বলল, মাগরিবের নামাজে পরে আসবো আপু। এমন ভাবে বলল না স্বামীর শুনল না নীরা। নীরা চেঁচালো, জোরে বল না বাবা, কি বলছিস? এর চেয়ে জোরে কথা বলতে জানে না জান্নাত। চেষ্টা করে বলল, মাগরিবের নামাজে পড়ে। বলেই ছুট লাগালো বাড়ির দিকে। নীরা চলে যাওয়ার পরে স্বামীর চায়ের কাপে শেষ চুমুক দিয়ে দৃষ্টি দিয়ে রাখলো জান্নাতের প্রস্থানের দিকে। ঠোঁটে তার অস্পষ্ট এক পেশে হাসি, অথচ কাঠিন্য ভরা দৃষ্টি। চেয়ারম্যান বাড়িতে মেহমান আসার পর থেকেই শাহিনুর সময়ে অসময়ে ও বাড়িতে যায়। চেয়ারম্যান গিন্নির কাজবাজ হাতে হাতে করে দিতে। আজ সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরে দেখল শাহিন আকন্দ শহর থেকে চিকিৎসা নিয়ে ফিরেছে। দাওয়ায় বসে অপেক্ষা করছিল সবার। শাহিনুরকে দেখে বলল, কই গেছিলা? পড়শি আর জান্নাত কই? ওরা চেয়ারম্যান বাড়ি, ও বাড়িতে শহরে মেহমান আছে। জান্নাতরে নীরা আইসা ধুইরা নিয়ে গেছে মেহেন্দি পড়াইয়া দেওয়ার জন্য। ও তা মায়াডারে এত এই বাড়ি ওই বাড়ি যাইতে দিও না, বদনাম হইবার পারে। ভালোই ভালো বিয়ে দিতে চাই আমি। শাহিনুর উৎসুক হয়ে তাকায়, বলে, ঘটক রবিউল কিছু জানাইছে? ওই যে সেনাবাহিনীতে চাকরি করে, সেনা পোস্টে, সেই পাত্রের বাড়ি থেকে কিছু জানাইছে? না, তা ধইরা নাও, তার রাজি না। সরকারি চাকরি পাত্রের হক সেনা পোস্ট, তারা গজাবো কেন আমার ঘরে? পারবা দিতে লাখ টাকার মালামাল। আর জান্নাতের বাপুর বাপ তো তার নতুন জন্নাত তলে ঢুকে আছে। অজাত শালা, ওর তো মায়ের লইয়া কোনো চিন্তা নাই, পালাইয়া রাখছে আঙ্গকারে। শাহিনের উৎসাহ নিভে যায়। এই মেয়েটাকে বিদায় না দিতে পারলে তার শান্তি নেই। ঘাড়ের ওপর উঠে বসে আছে, ইদানিং আবার কান্নাকাটি করছে, তাকে কলেজে ভর্তি করাতে হবে। অথচ বাপ নিরুদ্দেশ। ওর মায়ের ওই 4% জমির বিনিময়ে বেশ খরচা করাচ্ছে মামাদের। শাহিনুর দীর্ঘশ্বাস ফেলে এসব ভেবে। মেয়েরা বাড়ির আঙ্গিনায় মাদুর বিছিয়ে গোল হয়ে বসেছে। মাঝখানে চার্জার লাইট। 30 মিনিট হলো লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির সকলে বাহিরে অবস্থান নিয়েছে। জান্নাত একে একে মেয়েগুলোর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। সবার হাতে মেহেদি পরাতে গিয়ে তার হাতের বেহাল দশা। টিউবটাতে কিঞ্চিত ত্রুটি থাকায় তার হাত নোংরা হয়েছে। নীরা তাড়া দিয়ে বলল, যা হাত ধুয়ে আয়, সৌর বিদ্যুতের বাতি জ্বলছে ভেতরে। এখন চাপ কলে যাস না, সাপ থাকতে পারে অন্ধকারের ওইখানে। জান্নাত মাথা নেড়ে উঠে দাঁড়ায়। ওড়না দিয়ে নিজেকে ভালো করে আবৃত করে আধো অন্ধকারে হাঁটতে হাঁটতে অন্দরমহলে ঢুকেই সরাসরি চলে যায় রান্নাঘরের কলের কাছে। নীরা যা বলছিল সত্যি তা নয়। বাড়িতে কেবল একটা বাতি জ্বলছে, তাও অতিথিশালার দিকে।
বাকিগুলো নেভানো। তবুও জান্নাতের অসুবিধে হচ্ছিল না পথ চলতে। হাত ধুয়ে ওড়না দিয়ে মুছে নিতে নিতে ঘুরে দাঁড়াতেই সে টের পায় এক ছায়ামূর্তি তার পেছনে এসে দাঁড়িয়েছে। সেই কর্কশ সমুদ্রের গর্জনের মতো স্বরে চেঁচিয়ে উঠল যেন, এই শ্যামা, আমার ল্যাপটপে কে হাত দিয়েছে? জান্নাত ঢোক গেলে নিজের মনে হাঁটতে শুরু করে অন্ধকারে। সে তো শ্যামা নয় যে জবাব দেবে। এমনিতেই এই লোকটাকে জান্নাত ভয় পায়। এর চোখের সামনে থেকে কেটে পড়ার ভীষণ তাড়াতাড়। স্বামীর লম্বা কদমের কাছে হার মানল তার মেয়েলি চলন। পেছন থেকে হাতে টান খেলো আচমকা। আবারও সেই সমুদ্রের গর্জন। স্পিক আপ, নয়তো থাপড়ে দাঁত সব কটা ফেলে দেব। ওটা আমার অফিসিয়াল ল্যাপটপ। শ্বাস রুদ্রকর পরিস্থিতি। জান্নাতের উচিত চেঁচানো, অথচ গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। অন্ধকারে লোকটা কি তাকে চিনতে পারেনি? হাঁসফাঁস করছে জান্নাত। নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, আমি শ্যামা নই, আমি জান্নাত। হাতটা ছাড়ুন, আমার হাত ছাড়ুন। বলতে দেরি, স্বামীরের হাত ছাড়তে দেরি নয়। অন্ধকারে ঠিকমতো মুখটা দেখতে পাচ্ছে না, অথচ মিনিট চারেক আগে শ্যামা এখানে ঘুরঘুর করছিল। স্বামীর কঠিন হয়ে দাঁড়িয়ে রয়, মুখে কিছু বলল না। জান্নাত নিজের হাতের কবজি ছাড়া পেতেই ওখান থেকে ছুটতে ছুটতে বেরিয়ে যায়। সে রাতের পরে জান্নাত ও বাড়িতে যায়নি। খুব ভীতচিত্তের কিশোরী মেয়েটা অস্বাভাবিক চাপা, প্রাণোচ্ছল, তবে একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে। মামা শাহিন আকন্দ গতকাল রাতে তাকে বারণ করেছে, খুব বেশি পাড়া ঘোরা যাবে না। সে তো খুব বেশি পাড়া ঘোরে না। মামি না তাকে এখানে ওখানে কাজে পাঠায়। এই যেমন চেয়ারম্যান বাড়িতে মামি তাকে ঠেলে ঠুলে পাঠায়। শাহিন গিয়েছে বাজারে, পরশি উঠোনে ধান পাহারা দিচ্ছে। জান্নাত চুলোয় কচু পাতা সেদ্ধ বসিয়েছে ভর্তা করবে বলে। বাড়িতে মামি নেই, সে গিয়েছে চেয়ারম্যান বাড়িতে। গরমে চুলার কাছে অতিষ্ঠ জান্নাত এক ফাঁকে এসে ঘরের জালি ফ্যান ছেড়ে একটু বিশ্রাম নিতে বসেছিল। ঠিক তখনই বাইরে থেকে শাহিনুরের হাতটা। জান্নাত ঘাবড়েছে, চুলোয় কিছু পুড়ল কিনা সেই ভেবে, নয়তো আজ রক্ষে নেই। দ্রুত ওড়না নিয়ে উঠে দাঁড়ানোর আগেই শাহিনুর ছুটতে ছুটতে এলো। জান্নাত কৈফিয়ত দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তার আগে শাহিনুর হাঁপাতে হাঁপাতে বলল, ওরে জান্নাত, তোর তো কপাল খুলে গেছে রে। চেয়ারম্যান বাড়ি থেকে বিয়ার প্রস্তাব পেয়েছি এই মাত্র। পাত্র তোর রেজওয়ানা চাষি, সেই লম্বা বনপুত, ব্যবসা সামলায়, তেলের পাম্প আছে, 2টা লঞ্চ আছে। জান্নাত, তোর তো কপাল খুলে গেছে। আমি বিয়ে করব না মামি। আয়ত নেত্রযুগলের কার্নিশ বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ছে জান্নাতের। ওড়না দিয়ে নাকের পানি মুছে নিয়ে ফুফিয়ে ওঠে। ছোট্ট শরীরটা কাঁপছে তির করে। শাহিনুর বিরক্ত হয়ে হিসিয়ে ওঠে, এই সেরি, বিয়ে করবি না মানেটা কি? হ্যাঁ, তোর মামা তোর জন্য সম্বন্ধ দেখতেছে কি আজ থেকে? এখন কও বিয়ে করবি না মানে কি? মামি, আমি পড়বো। কান্নার ধমকে কথা বেরোচ্ছে না মুখ থেকে। শাহিনুর যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে শান্ত রাখতে। এই মেয়ের মনটা খুবই নরম, একটু ধৈর্য ধরে বোঝালেই বুঝবে। অযথা বকাঝকা করে পাড়ার লোক জড়ো করলে তারই ক্ষতি। চেয়ারম্যান বাড়ির লোক যদি টের পায় জান্নাতের বিয়েতে মত নেই, তাহলে তো তারা আর এগোবেন না। বুদ্ধি করে শাহিনুর জান্নাতকে নিজের কাছে টানল। দুহাতের আজলায় মুছিয়ে দিল চোখের নোনা জল। কণ্ঠে কোমলতা ঢেলে বলল, মারে তুই বুকা, পড়তে চাস পড়বি, কে মানা করছে? রিমা, সুরভি, ফুল, ওদের তো ক্লাস 9 থাকতে বিয়ে হয়েছে, ওরা তো বিয়ের পর পড়তেছে, তুইও পড়বি। কিন্তু মামি, আমি বিয়ে করব না। মুখ দিয়ে একটাই কথা পাগলের মতো প্রলাপের মতন বকে যাচ্ছে মেয়েটা। শাহিনুর আর ধৈর্য রাখতে পারল না, চেঁচিয়ে উঠল, এই তুই আমাদের কি পাইছস? বিয়ে করবি না মানে কি ঢঙের কথা? মাইয়া হইয়া জন্মাইছ, পরের ঘরে যাইতে হইব না? তোর মামারা কতদিন তোরে পালবো? এই তুই বিয়ে করবি না কেন? তোর কারোর লগে সম্পর্ক আছে? ভীত সন্ত্রস্ত মুখ, চোখ দুটো বড় বড় হয়ে যায় জান্নাতের। ঝরঝর করে কেঁদে বলে, না মামি, কিন্তু আমি বিয়ে করব না। তোর নিশ্চয় সম্পর্ক আছে কারো লগে, দেখি আমারে দেখতে দে। জান্নাতের ঘর তন্ন তন্ন করে খুঁজে জান্নাতের ব্যক্তিগত ডায়েরিতে কোনো প্রেম ঘটিত লেখা না পেয়ে আশ্বস্ত হয় শাহিনুর। ঘরের এক কোণে হাঁটু মুড়ে বসে কাঁদছে জান্নাত।
ওর দিকে ফিরে হুমকির মতো করে শাহিনুর বলল, এত অকৃতজ্ঞ হইস না জান্নাতুল, এত অকৃতজ্ঞ হইস না। শাহিনুর ফোন নিয়ে বাহিরে চলে যায়। এত বড় একটা সুখবর জান্নাতের অন্য দুজন মামাকে এবং শাহিন আকন্দকে জানাতে হবে এক্ষুনি। পাত্র নিজের মুখে প্রস্তাব দিয়েছে। খুশিতে আত্মহারা শাহিনুর। এত বড় লোক, এত সুন্দর পাত্র, দুইটা তেলের পাম্প, দুইটা লঞ্চ। শাহিনুর কল্পনায় দেখছে জান্নাতের রানীর মুকুট পরে স্বামীর হাত ধরে তার বাড়িতে আছে। প্রতিবার আসার সময় তার জন্য দামি দামি শাড়ি আনছে জান্নাত। না, এই পাত্র নিজের জান থাকতে হাতছাড়া করতে দেবে না শাহিনুর। অসুবিধা কি? পাত্রের 1-2 মাসের বিয়ে ছিল আগে, 2 মাসের সংসার। এটা কোনো অসুবিধা না। পুরুষের কোনো কিছুই কোনো অসুবিধা না যদি না পুরুষ গায়ে গতরে সুস্থ আর তার মুঠ ভর্তি পয়সা থাকে। পুরুষের এইসব ছোটোখাটো খুঁত ধরলে চলবে না। পড়শি ক্লাস 7-এ পড়ুয়া ছোট্ট মেয়েটি তখন উকি দেয় জান্নাতের ঘরে। সেদিন দুপুরে কাঁদতে কাঁদতে মেঝেতে ঘুমিয়ে পড়েছিল জান্নাত। পুঁটি মাছের প্রাণসম মনটা অস্থিরতায় টিকতে পারেনি। সে কেন বিয়ে করবে? সে তো পড়তে চায়। তাকে কেন বিয়ে দেয়া হবে? ওই লোকটাকে সে বিয়ে করবে না। চেয়ারম্যান বাড়িতে জরুরি আলোচনা চলছে স্বামীরকে নিয়ে। স্বামী তখন রুমে দরজা আটকে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। তার যেটুকু বলার সেটুকু মুরব্বীদের বলেছে। বাড়তি কথা স্বামীর চৌধুরী বলতে পছন্দ করে না। শ্যামা বড়দের আলোচনায় চোখ মুখ কুঁচকে বসে আছে। ভাইয়া কি করে অত ছোট একটা বোকা বোকা মেয়েকে পছন্দ করেছে সে বুঝে উঠতে পারছে না। ওই মেয়েটাকে ভাবি রাখতে হবে যার টেকনোলজি সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই, এমনকি স্মার্টফোন ব্যবহার করতে জানে না। আলোচনার মাঝখানে হঠাৎ খুব সাহস করে শ্যামা বলল, কিন্তু গ্রামের মেয়ের মাথায় তকুন থাকে। ওই সুপ যাই হেন থেকে ফাজিল ছেড়ি। মাইমুনার ধমকে শ্যামা চলে যায়। মাইমুনা সবাইকে উদ্দেশ্য করে রিনে গলায় বলল, মাইয়া আমার খুব পছন্দ হয়েছে। এতিম মাইয়া, মামার বাড়িতে মানুষ। আমার নাতির বুদ্ধি আছে, দেখছো কেমন যেন জহুরি চোখ। এই মাইয়া অন্যের আশ্রয়ে মানুষ। এমন মাইয়া গো অন্ততাহে কোমল, বিতু, নরম। এরা এত সডর ফডর করে না সংসারে। ধৈর্যশীলা ওই খুব। তোমরা ওর গাই গই করো না কেউ। কম বয়সী সুন্দরী মাইয়া, বেশি লম্বাও না। মোর তো বেমালা পছন্দ হয়েছে। এখন মাইয়ার মামা মামির লগে কথা কইয়া আনুষ্ঠানিক দেখা দেখি পর্ব শেষ করো, তারপর বিয়া পড়াইয়া মোরা বউ লইয়া যামো। সারাফাত চৌধুরী, রিজিয়া বণিক, রাজন চৌধুরী কিংবা সুহানা কেউই এত কম বয়সী পাত্রী দেখে সাহস করেনি শুরুতে। পরে স্বামীরের আগ্রহ দেখে দমলেন। এই ছেলে ভীষণ তেরা। এর যে কোনো মেয়ে হঠাৎ মনে ধরেছে এই তো অনেক, নয়তো আজীবন সংসার ছাড়া জীবন কাটাতে লাগতো। গতকাল রাতে স্বামীর এসে সরাসরি চেয়ারম্যান মোর্শেদুল ইসলামের থেকে জান্নাতের খোঁজ নিয়েছে। যখন জানতে পেরেছে জান্নাতের মামাও জান্নাতের জন্য পাত্র খুঁজছে, তখন স্বামীর সরাসরি বাবা আর খালুর সামনে জানিয়ে দিয়েছে বিয়ের কথা। হঠাৎ এমন সিদ্ধান্তে দুই পরিবারের প্রত্যেকটা মানুষ ভীষণ আশ্চর্যিত হয়েছিল যদিও। তবে জান্নাতের মতো কোমল, নম্র, ভদ্র, রূপবতী মেয়েকে পছন্দ হওয়াটাই তো স্বাভাবিক। এত বড় খুশির খবর পেয়ে জান্নাতের অন্য 2 মামা আর মামি যেন উড়ে উড়ে এলেন। প্রতিবেশীরা ভীষণ কৌতূহলী হয়ে ঘুরে ঘুরে এসে দেখছে জান্নাতকে অবিশ্বাস্য নজরে। এই মেয়ের এলেম আছে বলতে হয়, নয়তো অত বড় বাড়ির ছেলেপেলের নজর আটকে দেয়। শাহিন আকন্দ এসে স্ত্রী আর 2 ভাইকে নিয়ে আলোচনায় বসলেন বিকেলে। শুরুতে শাহিন আকন্দ খানিকটা দোনামোনা করেছেন। তাই বলে বদবর লাগে বিয়া দিমা আমাদের জান্নাত করে। স্বামীর বোকার মতো কথা দেখে শাহিনুর উঠল খেকিয়ে। ওই দুজবর তো কি হইছে? দুজবর তো কি হইছে? হ্যাঁ, তোমারও তো প্রথম বইয়ের লগে সারাসারি ছিল। আমি ছিলাম অবিয়াত্ত। তোমারে আমি বিয়া কইরা সংসার করছি না। তাছাড়া যতদূর শুনছি ওই পোলার আগে বউ ডাক্তার ছিল। অন্যান্য ডাক্তারগুলোকে ঘষাঘষি আসিল, দীক্ষা তালাক হয়েছিল, বিয়া তো পাছিল হেই বউ। এত তো পোলার কোনো দোষ দেখি না। শাহিন আকন্দ দমলেন। তার অন্য 2 ভাই নেসার আর কামাল তাকে বোঝাতে লাগলেন। শাহিনুর পুনরায় কণ্ঠস্বর নম্র করে বলতে থাকে, পড়শির আব্বা, বুকতামি করবা না। আরে দুজবর হওয়ায়
জান্নাত রে যে কপাল আরেকটু খুলছে সেটা বিবেচনা করলা না? মানে? শাহিনুর এগিয়ে এসে বসে বলতে লাগলো, ছেলে দুজবর মানে ছেলের একটা খুঁত আছে। এখন এই ছেলে উঠতে বসতে আমগো জান্নাতের মন জোগাইয়া চলবো, জান্নাতের সামনে নত থাকবো। দুজবর দীক্ষাই তো এই পোলা বউরে ভালোবাসবো বেশি, এইটা কি বুঝতে পারতেছো না? শাহিন আকন্দের বউয়ের যুক্তি পছন্দ হয়েছে। এমনিতেও শাহিনুর খুবই ধারালো বুদ্ধির মহিলা। বিয়ের পর থেকে মোটামুটি আয়ের সংসার শাহিনের। শাহিনুর বুদ্ধি খাটিয়ে বাপের বাড়ি থেকে ইনিয়ে বিনিয়ে এটা ওটা এনে যথেষ্ট সাশ্রয় করে এই সংসারে। জান্নাতের অপর দুই মামি ফাতেমা আর জবা শাহিনুরের কথায় ঘন ঘন মাথা নাড়ায়। হ ভাইজান, ভাবি ঠিক কইছে, তালাইকে বেড়ারা বউ ভালা পাই বেশি। শাহিনকে মানাতে ওদের বেশি পরিশ্রম করতে হলো না। শাহিনুর শেষে জ্ঞান দেওয়ার মতো করেই বলল, জান্নাতের বাপের খবর দাও, নিজে তো মাইয়ার বিয়া দিতে পারবো না, শুধু এসে উপস্থিত থাকো। কাইল বিয়ালে জান্নাতরে হেরা দেখা সেন পড়াইয়া যাইব। আল্লাহ চাইলে কালি রাইতেই বিয়া পড়ানো হইব। যাও তোমরা তিন মামা প্রস্তুতি নাও। জান্নাত ঘুম থেকে উঠে আরো এক দফা কান্নাকাটি শুরু করে দিল, তবে তা মামাদের সামনে। সে ভেবেছে মামিরা না হলেও মামারা তাকে বুঝবে, কারণ জান্নাতকে তিন মামা মা বলেই সম্বোধন করে। কিন্তু শাহিনাকন্দ ভাগ্নির মাথায় হাত বুলিয়ে বললেন, জেদ করে না জান্নাত মা, বিয়ে তো করতেই হইবে। এমন জেদ করে না। ফুল সুরবি ওদেরও বিয়া হয়েছে, দেখো না। কিন্তু মামা আমি পড়তে চাই। একইভাবে কেঁদে দিয়ে বলে জান্নাত, আরে আরে, এটা কোনো ব্যাপার? শিক্ষিত ঘরের বউ হইয়া যাবি তুই তো যতদূর পড়বার ততদূর পড়বি। আমাদের সামর্থ্য আছে এতদূর পর্যন্ত পড়াবার মা, তুই বিবেচনা করে দেখ। তোর বাপ তো তোর বাপ। কান্নার শব্দ কমিয়ে নিশ্চুপ কাঁদছে মেয়েটা। তিন মামা তাকে কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে অনেক বোঝালো। জান্নাত চাইলে বিয়ের পর ডাক্তারও হতে পারবে, কিন্তু কিশোরী মন বোঝে এত সব কিছু? তার কাছে বিয়ে মানে হচ্ছে খুব খারাপ কিছু, যার জন্য সে প্রস্তুত না। সে প্রস্তুত না ওই লোকের সাথে বিয়ে করে নিতে। জান্নাত কারোর সাথেই বিয়ে করে নিতে প্রস্তুত না। বিকেলে খবর দেওয়ার পরে জান্নাতের জন্মদাতা মহসিন মিয়া এলেন। বহুদিন পরে এসেছেন। মেয়ের জন্য এক সেট সালোয়ার কামিজ নিয়ে এসেছেন। এসএসসি পরীক্ষার পূর্বে কিছুই দেননি মেয়েকে, তাই জান্নাত বড় আশা করেছিল আব্বা আসলে তার হাতে পায়ে ধরে বলবে, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও আব্বা, আমি বিয়ে করব না, আমি পড়বো কলেজে। কিন্তু সপ্তদশী কিশোরী আহত হলো যখন শুনল তার জন্মদাতাও কেমন মামাদের সাথে তাদের কথায় মাথা দোলাচ্ছে। শাহিনুর মহসিনকে আসার পর থেকেই বোঝাতে শুরু করেছে, আমরা পারতাম এমন ঘরে বিয়ে দিতে, পারতাম। ওই তো কোনো সৌদি প্রবাসী মেট্রিক পাস 8 পাসের কাছে বিয়া দেওয়ান লাগতো, আর এই পুলা ঢাকা সব থেকে নামি কলেজ থেকে MA পাস করছে, বাড়ির বড় ব্যবসা সামলায়, দেখতে শুনতে কত ভালো। 3 গ্রামে এমন সুন্দর লম্বা পোলা খুঁজা পাইবা। আর এইখানে কোনো যৌতুক দেওয়ান লাগবো না। ছেলের চাহিদা একটা, নম্র ভদ্র নামাজি মাইয়া। আমগো জান্নাত রে তো হের লেগা পছন্দ করছে। তুমি অমত কইরো না মুহসিন, এ যাবৎ কাল তো মাইয়ার কোনো দায়িত্ব নিলেই না, এখন একটু বিয়াডা উতরাইয়া দিয়া যাও। পাত্র পাত্রের অবস্থান এবং পরিস্থিতি বিবেচনায় মহসিন মিয়া মত দিতে দেরি করলেন না। এমনিতেও তার বর্তমান স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়ের প্রতি কোনো দায়িত্ব সে পালন করতে পারেননি কখনো। মহসিনের দূরদর্শী চিন্তা তাকে বোঝালো এখানে জান্নাত ভালো থাকবে। স্বামীর টাকা থাকলে নারীর সুখ পায়ের কাছে এসে গড়াগড়ি খায়। তার এতিম মেয়ে সুখে থাকবে এইখানে। সে ধীরে সুস্থে জান্নাতের মামা মামিকে জানালো, আপনারাই জান্নাতের আসল অভিভাবক, আপনারা যা ভালো বোঝেন, আমার কোনো আপত্তি নাই। এ কথা শুনে জান্নাতের মামা মামির মুখে ফুটল বিজয়ের হাসি। তবে ভাঙল একটা কিশোরী মেয়ের মন। টুকরো টুকরো হয়ে ভাঙল। শব্দ হলো না কোনো। চুপচাপ বসে রইল হাঁটুতে মাথা ঠেকিয়ে। এখন আর শরীর কাঁপছে না তার, কারণ সে কাঁদছে না, কাঁদতে কাঁদতে কাইল হয়ে পড়েছে। পরের দিন বিকেল। আজ জান্নাতকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান বাড়ি থেকে দেখতে আসবে। গতকাল রাতে চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম শাহিন আকন্দ এবং জান্নাতের বাবা মহসিন মিয়াকে ডেকে নিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এখানে কোনো অনুষ্ঠান করার দুশ্চিন্তা তাদের মাথায় নিতে হবে না। আনুষ্ঠানিকভাবে দেখাদেখি করে রাতেই বিয়ে পড়ানো হবে।
পরের দিন বউ নিয়ে চলে যাবে তারা। শহরে বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করবে পাত্র। একথা শুনে জান্নাতের বাবা মামারা দ্বিগুণ খুশি মনে মনে। তবে বাড়িতে ফিরে তারা আয়োজন করতে লাগলেন মেহমানদারির। যতই ওনারা বলুক খরচা করতে হবে না, তবুও হালকা নাস্তা পানির আয়োজন তো করতেই হবে বিকেলে। আশ্চর্যের বিষয় হলো আজ জান্নাতের বাবা মেয়ের জন্য খসড়া করতে হিমশিম খেলেন না। আজ তার হাতে টাকা আছে। বাজারে গিয়ে পাত্রপক্ষকে আপ্যায়ন করার জন্য সবকিছু নিজ উদ্যোগে কিনে আনলেন, ফল মিষ্টি সবকিছু। জান্নাতের মামি তিনজন এমনভাবে লাফালাফি করছে, আনন্দে যেন বিয়েটা জান্নাতের নয়, রাজরানী জান্নাত হচ্ছে না, হচ্ছেন ওনারা। বারবার এসে মজার ছলে জান্নাতকে আহ্লাদ করে বলছে, আসিলি ঘুটেকা কুরানি হইতেছিস রাজরানী, তোর কপাল জান্নাত, তোর কপাল। শাহিনুর তো কল্পনার রাজ্যে বিচরণ করছে একেবারে। মনে মনে একটা গোপন পরিকল্পনাও করে ফেলেছে সে। টিভিতে একটা নাটক দেখেছে সে, সেখানে নায়িকার এমন বড় ঘরে বিয়ে হয় এবং পরে নায়কের ছোট ভাইয়ের সাথে নায়িকার ছোট বোনের বিয়ে হয়ে যায়। জান্নাতের হবু দেবরকে দেখে শাহিনুরের প্রচণ্ড মনে ধরেছে। সায়ন নাম, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। জান্নাতের সাথে স্বামীরের বিয়ের পরে কোনোভাবে যদি সায়নের সাথে পড়শির একটা ব্যবস্থা করা যায় তবে তো কেল্লাফতে। উড়ছে শাহিনুর, এমন মিষ্টি মিষ্টি দিবাস্বপ্ন দেখে খুব উড়ছে। জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসিকে পাত্রপক্ষের সামনে উপস্থাপন করানো হবে একটা গোলাপি রঙের তুলতুলে নরম সুতি শাড়ি পরিয়ে। এই শাড়িটা শাহিনুরের। জান্নাত নবম শ্রেণীতে থাকতে একবার এটা পরে রূপাতলী হাই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিল। পরের দিন 4 জায়গা থেকে 4টা বিয়ের সম্বন্ধ এসেছিল জান্নাতের জন্য। যদিও তখন জান্নাত ছোট ছিল, তাই কিছু হয়নি। 1.5 বছরে জান্নাত রূপে আরও বেড়েছে, খুলেছে শরীরের গঠনও। গোলগাল শরীর জান্নাতের, না কোথাও চর্বি কম না বেশি। আর গায়ের রংটা একেবারে হলদে, বেশি ফর্সাও না, তবে এই রঙের কাছে ফর্সা রংটা মলিন লাগে। উজ্জ্বল ত্বক জান্নাতের, ভ্রু ঘন, ঠোঁট একেবারে গোলাপি। জান্নাতের মুখ দেখেও স্বামীরের দাদির মনে ধরেছে। মেয়ে মানুষের মুখ থাকবে এরকম ছোট, বোয়াল মাছের মতো বড় মুখের মেয়ে স্বামীরের দাদির পছন্দ না। দেখলেই মনে হয় সংসারটাকে গিলে খাবে। সোহানার মুখটাও বড়, চওড়া ঠোঁট। তবে জান্নাতের ভাতের লোকমার সাইজ দেখতে ইচ্ছুক মাইমুনা, কারণ তার মতে ভাতের লোকমার সাইজ দেখে বিচার করতে হয় মেয়ে মানুষের স্বভাব। জান্নাতকে এসে তৈরি করিয়ে দিয়েছে নীরা। কোনুই অবধি গোলাপি ব্লাউজ, পরনে গোলাপি শাড়ি আর একটা খোপা করে দিয়েছে সে। প্রসাধনী হিসেবে একটু লিপস্টিক লাগাতে চায় কিনা জান্নাতের কাছে প্রশ্ন করেছিল সে। জান্নাত জবাব দেয়নি, শুধু মাথা নিচু করে বসে থেকেছে জান্নাত। তবে দূর থেকে দৌড়ে এসেছে শাহিনুর। আরে করো কি কি নীরা, জান্নাত এইসব দেয় না মুখে। নীরাকে কোনো মতেই জান্নাতের মুখে বেশি প্রসাধনী ছোঁয়াতে দিলেন না শাহিনুর, কারণ বেশি সাজলে যদি পাত্রপক্ষ উল্টাপাল্টা ভাবে। পাত্রের সাদামাটা মেয়ে পছন্দ শাহিনুর তার বুদ্ধি দিয়ে ধরতে পেরেছে। অতিরিক্ত সাজগোজ করিয়ে পাত্রকে বেজার করাতে চান না তিনি। চেয়ারম্যান বাড়ি থেকে শান্তার বর রাজীব, শান্তা, সুহানা, রুহি আর সায়ন গিয়েছিল শহরে নতুন বইয়ের জন্য পয়নামা কিনতে। যদিও এখানে তেমন ভালো জিনিসের আশা তারা করেননি। তাদের পরিকল্পনা বরিশাল সদরে ফিরে তারপর ভালো করে শপিং করবে অনুষ্ঠানের আগে। আপাতত এই দিয়েই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করবে। বিকেলে সবকিছু গুছিয়ে চৌধুরী বাড়ি আর চেয়ারম্যান বাড়ির সবাই উপস্থিত হলো শাহিন আকন্দের বাড়িতে। পাত্রের সাহেবী বেশভূষা, পাত্রের মুখে স্ত্রী দেখে পাড়া প্রতিবেশী না চাইতেও হিংসা করে বসেছে জান্নাতকে। মনের সুপ্ত আফসোস পাত্রের চোখে, কেন তাদের মেয়ে পড়ল না। টিন সেট ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে সবাই। পাত্রপক্ষকে বসতে দেওয়া হলো সামনের বারান্দায়। কালো রঙের শার্টে উজ্জ্বল শ্যামবর্ণের মুখটাকে দেখছিল প্রতিবেশী মেয়ে বৌরা আড়াল আবডাল থেকে। অত সুন্দর লোকের সংসার করবে জান্নাত, যার আবার এত টাকা। অতিথিদের সাথে আলাপে ব্যস্ত জান্নাতের বাবা এবং মামারা। স্বামীর চৌধুরী এক কোণে একটা চেয়ারে গম্ভীর মুখে বসে ফোনে কিছু অফিসিয়াল মেসেজ চেক করছে। চলনে বলনে অভিজাত্য, গুরুগম্ভীর হাবভাব পাত্রের। খুব ব্যস্ত বাবু, তাই সবার কৌতূহল বেশি। পর্দার আড়াল থেকে জান্নাতের ছোট মামি জবা শাহিনুরকে বলল, এই ভাবি, আমি আজ দুপুরে একটা কথা শুনছি। কি?
পড়শি বলছে এই ছেলে নাকি বছরে একবার হাসে, সারা দিন নাকি সবাইরে ধমকায়। বিরক্ত শাহিনুর যাকে চুপ করিয়ে দিয়ে বলল, তো সমস্যা কি? পুরুষ মানুষের পকেট, মেজাজ, মুখ সব যদি গরম না থাকে, হে আবার কেমন পুরুষ মানুষ? আর বছরে একবার হাসলে কি হইছে? সেরি মানুষের মতো হাঙ্গা দিন হিক্কির হিক্কির কইরা পুরুষের দাম থাহে? চুপ করো তো, পাত্র মাশাল্লাহ খাসা, পেশাল পুটিস না। আল্লাহ আল্লাহ কর যে বিয়াটা আইজ রাইতেই হইয়া যায়, তাইলে কপাল শুধু জান্নাতের খুলবো না, আমগোও খুলবো। তিন মামির ব্যস্ততার অন্ত নেই। জান্নাতের হবু শ্বশুর বাড়ির মানুষগুলোর মন জয় করার সর্বোচ্চ চেষ্টা তাদের। পুরুষদের বসানো হয়েছে বারান্দার এক পার্শ্বে, যেখানে উঠানের দৈত্যকার নিম গাছটার হাওয়া সারি সারি ঠোকে। মহিলাদের বসানো হয়েছে বিপরীতে। কুশলাদি বিনিময়ের পরে মোর্শেদুল ইসলামের নির্দেশে জান্নাতকে আনবার তাড়া পড়ল। নরম তুলতুলে গোলাপি শাড়িটা গায়ে জড়িয়ে কক্ষের এক কোণে জড়সড় হয়ে বসেছিল জান্নাত। তার দৃষ্টি জানালার বাইরে। শেষ বিকেলে পেছনের ডোবায় রাজহাঁসগুলো স্নান সারতে নেমেছে। সে এক অভূতপূর্ব দৃশ্য। পশ্চিম পাড়া থেকে বান্ধবীরা এসেছে তাকে সাহস জোগাতে। শাহিনুরের নির্দেশে বোঝাচ্ছে তাকে, কান ভরাতে বিবরণ দিচ্ছে পাত্রের। এমন পাত্র আশেপাশে 10 গ্রামেও কারো কপালে জুটবে না। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সখীদের দল সবাই জান্নাতের বিয়ে নিয়ে বড়দের পক্ষে অবস্থান করছে। কেউ একটা নেই জান্নাতের হয়ে কথা বলার। আশেপাশে 3 কুলে। শেখ বাড়ি থেকে রুবিয়াপা এসেছিল, জান্নাতকে তিনি পড়াতেন। শাহিনুরকে ধরে বললেন, এটা কেন করছেন আপনারা? ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর মতো নয়, ভয় পাচ্ছে। চেয়ারম্যানের কথা ধেই ধেই করে রাজি হয়ে যাচ্ছেন। বয়স ওর 7 দিন আগে 17 পড়েছে। একটা 17 বয়সে মেয়ে শারীরিক ও মানসিকভাবে কতটুক প্রস্তুত থাকে বিয়ের জন্য? কথাটা শুনে যেন শাহিনুর খেকিয়ে উঠেছিল। হা ফরজ কাম, হালাল কাম দেখলেই তুমগো সচেতন কুটকটাইয়া উড়ে। আর একটুক সেরিরা যখন লাঙ্গের লোকে ঘুমায় বিয়া ছাড়া তখন হেরা ছোটো থাকে না। ওই তো দফাদার বাড়ির ছোট নাতনি ক্লাস 8-এ পড়ে, ঢাকায় গিয়া কি রঙ্গ শুরু করছে তা কি শুনি না? দিন দুনিয়ায় কি চলে সবই দেখতেছি। আমগো জান্নাত ভালো মাইয়া, ভালো থাকতেই বিয়া দিমু। বেশি চোখ ফুইটা গেলে হে মাইয়ারা সংসারী হইতে পারে না। আর বিয়ার জন্য উপযুক্ত বয়স হইতেছে 15, 16, 17। এই সময়ে মাইয়া গো রস থাহে, সুবাস থাহে। 18তে পড়লে হে মাইয়া হইয়া যায় শুকা ফুল। শুকা ফুলের দাম কম পুরুষের কাছে। শাহিনুরের আক্রমণাত্মক কথাবার্তা শুনে রবি আর কোনো কথা না বাড়িয়েই চলে গিয়েছিল দুপুরে। শাহিনুর সারাটা দিন রবিকে আপন মনে বকেছে। হিংসা নিজের তো ঘরে আদপুরি হইয়া বইসা আছে, একটা ঝুনা না হইল। এখন আমগো জান্নাতুলের এত ভালো শ্বশুর বাড়ি দেখা বুকস জ্বলতাছে মাগির। আইসে সচেতন কথা মারাইতে যত সব। বাইরে থেকে মোর্শেদুল ইসলাম আবারও হাঁক ছাড়লেন। কই রে মা জান্নাত, আয় এখানে, দেখ তোকে দেখতে কে এসেছে। শাহিনুর এসে ধরলেন জান্নাতের 2 কাঁধ। জান্নাত ক্ষণিকের জন্য মামিদের দিকে তাকিয়ে অভিমানে নামিয়ে নিল চোখ। শাহিনুর সামান্য হেসে বললেন, শোনা মা আমার, এত রাগ করে না, সবাই অপেক্ষা করছে। শরীরে জোর নেই, মেয়েটাকে নিজের শরীরের সাথে পেঁচিয়ে ধরে নিয়ে গেলেন বারান্দায়। জবাবও এসে ধরলেন। বারান্দায় আলোচনার মাঝে একটা অতি সুমিষ্ট কণ্ঠ, কম্পিত যার স্বর। বারান্দায় পা রেখেই ক্ষীণ আওয়াজে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিতেই ফোনের স্ক্রিন থেকে মনোযোগী দৃষ্টি সরালো শামীর চৌধুরীর। ঘাড় বাঁকিয়ে এক ঝলক জান্নাতুলের পা মাথা দেখেই চোখ নামিয়ে বসে রইল চুপচাপ। জান্নাতুলকে বসানো হয়েছে তার হবু শ্বশুর শারাফাত চৌধুরীর পাশে। নম্র ভদ্র মেয়েটির লক্ষ্মী বউ রূপী বেশ দেখামাত্র বিমোহিত হয় ওখানে উপস্থিত পড়তেকে। স্বামীরের মা রিজিয়া বণিকের মনের মধ্যে যতটুকু খসখসনি ছিল তাও দূর হলো। মেয়েটিকে তার ছেলের জন্য পছন্দ হলো দারুণ। শাড়িতে মেয়েটির রূপ খুলেছে, বউ মানুষ লাগছে, পরিপূর্ণ নারী লাগছে, মোটেই অল্প বয়সী বাচ্চা মেয়ে লাগছে না।
জান্নাতকে তার শ্বশুর বাড়ির লোকের সাথে শরবত খেতে হলো। স্বামীর আরও এক পলক তাকিয়ে দেখছে শরবতের গ্লাস ধরে রাখা গোলগাল ফর্সা হাতটা কিছুক্ষণ পরপর কাঁপছে। কথা এগোলেন মোর্শেদুল ইসলাম। জান্নাত মা, তুই এবার ঘরে যা। ভীত হরিণী দুর্বলের মতো ধীরে ধীরে উঠে দাঁড়ায়। মুখের মলিনতাটুকু ঢাকা পড়েছে তার নিষ্পাপ রূপের ঝলকানিতে। দুপুরে মামি কাঁচা হলুদ বাটা আর আতপ চালের গুঁড়া মাখিয়ে গোসল করিয়ে দিয়েছিল বলেই হয়তো মুখটা আরও চকচক করছে। ব্যস্তবাবু স্বামীর চৌধুরী দৃষ্টি স্থির জান্নাতের পদযুগলে। হাত দিয়ে ঘোমটা সামলে ফর্সা সুগঠিত পা দুটো স্বামীরের সামনে থেকে হেঁটে ভেতরে যেতেই সারাফাত চৌধুরী জান্নাতুলের বাবা মামাদের উদ্দেশ্য করে বললেন,